আমার যখন প্রেগনেন্সির ৯ মাস বয়স চলে তখন আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছে কোনো একটা কারণবশত। আমি মরিয়ম। আমার যখন ১৭ বছর বয়স তখন হচ্ছে আমার শাশুড়ি আমাকে দেখতে যান এবং এক দেখাতেই সে একাই গেছে, সে আমাকে দেখে পছন্দ করছে এবং এরপরে আমার বাবা তাদের বাড়িতে গেছে, খোঁজ খবর নিছে, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে ওইরকম কোনো পেরেশানি নাই, আমার শ্বশুর নাই, উনি মারা গেছেন। আমার হাজব্যান্ড আর ওনার হচ্ছে বড় ভাই, মানে ওনারা 2 ভাই, কোনো বোন নাই। তো ওনাদের হচ্ছে ঢাকাতে 5 তলা বাড়ি, সেখানে 2 তলা হচ্ছে আমার বড় ভাসুরের, আর 2 তলা আমার হাজব্যান্ডের, আর 3 তলায় হচ্ছে আমার শাশুড়ি থাকে। আমি 4 তলায় থাকি, আমার যা 2 তলায় থাকে, আর বাকি ফ্ল্যাটগুলো সব ভাড়া দেয়, টাকা উঠায় সব আমার শাশুড়িই নেয় এখন অবধি। আমার ভাসুরও ব্যবসা করে, আমার হাজব্যান্ডও ব্যবসা করে, আমার খুব গোছানো। তো আমি মাদ্রাসায় পড়া সত্ত্বেও আমার বাবা হচ্ছে খুব কোনো ঝামেলাহীন সংসার না, একদম কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আমার শাশুড়িও খুব স্মার্ট, খুব ভদ্রমহিলা, খুবই ভালো একজন মানুষ। তো যাই হোক, তো সেখান থেকে আমার বাবার সেজন্য পছন্দ হয়, আমার মায়েরও এটা পছন্দ হয় যে কোনো পেরেশানি নাই, ননদ ননাসের ঝামেলা নেই। আমার আবার 3টা ফুপু, তারা আমার মাকে প্রচুর প্যারা দেয়। তো সেই জায়গা থেকে মার মনে হয় যে যেহেতু ননদ ননাস নাই, এই সংসারে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। তো সেখান থেকে আমার বিয়ে ঠিক হয়। বাট আমাকে বিয়ের আগে আমার হাজব্যান্ড কিন্তু দেখতে চায়নি, সে আমাকে দেখতে যায় না, আমিও তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই। তো আমার কাছে কোনো ছবি বা কোনো কিছুই ছিল না এরকম। তো তখন হচ্ছে উনি বিয়ের দিন একেবারে আমি আমার হাজব্যান্ডকে দেখছি। তো আমার বাবা এসে, তারা আর কেউ দেখতে আসে নাই, আমার বাবা আসছে, আসার পরে টুকটাক ওনাদের খোঁজ খবর নিয়েছে, মানুষকে জিজ্ঞেস টিজ্ঞেস করছে, বাড়িঘর দেখছে, আমার বাবারও সব কিছু ভালো লাগছে এবং বিয়ের ডেট ফিক্সড করে তারপরে হচ্ছে তারা আমার বিয়ে হয়ে গেছে। তো আমার বাবার বাড়ি থেকে ওইরকমভাবে বড় কোনো অনুষ্ঠান করা হয় নাই, টুকটাক আমাদের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। আর বাকি হচ্ছে যেহেতু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, তো বাবা বলছিল যে সেখানে হচ্ছে গিয়ে অনুষ্ঠান করতে চায়। তো আমার শাশুড়ি বলছে যে আমরা এত ঝামেলা চাই না, এত দূর যেতে পারবো না, আমরা হচ্ছে এখানেই ঢাকাতে আপনি ছোটোখাটো করে করেন, সমস্যা নেই, আমাদের 2-4 জন আত্মীয় স্বজন আসবে। তো তারা 30-40 জন মানুষ আসছে, এসে আমাকে হচ্ছে নিয়ে গেছে শ্বশুরবাড়িতে। বাট আমার শ্বশুরবাড়িতে যেটা যাওয়ার পরে আমি দেখলাম, তাদের পুরো বাড়ি থেকে ধরে তাদের বাড়ির যে গলি, পুরো গলি লাইটিং করা হয়েছে, মানে খুব আলিশান করে সাজানো হয়েছে বাড়িটারি। তারপরে আবার বৌভাতের অনুষ্ঠানও খুব সুন্দর করে করা হয়েছে। তো যাই হোক, বিয়ের দিন আমার হাজব্যান্ডকে আমি দেখলাম, দেখার পরে গাড়িতে উঠে, তাও ভালো মতো দেখলাম, যখন গাড়িতে তার সাথে আসতেছিলাম তখন। তো তার মুখ দেখলাম, সে মোটামুটি দেখতে ভালো, বাট সে আমার চেয়ে বয়সে অনেক বড়। এখন সেটা হচ্ছে আমাদের সমাজের তো এরকম তেমন কোনো প্রবলেম না, টাকা পয়সা হইলেই হইলো, এরকম সবাই মানে। যাই হোক, তো সেখান থেকে তাকে দেখলাম, তো আমি সব কিছু নর্মাল মেনে নিয়েছি যে ঠিক আছে, বাবা মা পছন্দ করে দিছে, এটাই আমার সব কিছু জীবনের। তো যখন আমাকে বাসর ঘরে নিয়ে বসানো হলো, তখন আমার হাজব্যান্ড যখন আসলো, সে আমাকে জিজ্ঞেস করতেছে আমার নাম কি, মানে সে আমার নামটা অবধি জানে না, আমাকে বিয়ে করে ফেলছে। তো আমার নাম জিজ্ঞেস করলো, তারপরে আমি হচ্ছে তাকে বললাম আমার নাম মরিয়ম। ততটুকুই তার আর আমার মাঝে কথা। সেদিন আর সে তেমন কোনো কথা বললো না। তো 3 তলার ফ্ল্যাটটাতে তাদের হচ্ছে কোনো আত্মীয় স্বজনই, মানে থাকে না বিয়ের বাড়ি অনেক আত্মীয় স্বজন, মানুষ মেহমান থাকবে, কেউ নাই। কারণ হচ্ছে আমার শাশুড়ি 3 তলার ফ্ল্যাটে, এক ফ্ল্যাটে থাকে, যত মেহমান আছে সব তার ফ্ল্যাটে, আমার ফ্ল্যাট একদম খালি, আমার ফ্ল্যাটে কেউ নাই, শুধু আমি আর আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড করলো কি, অন্য রুমে গিয়ে শুয়ে থাকলো। তো ওই দিন শেষ, বিয়ের দিন চলে গেল। এরপরে বৌভাতের দিন আমি একা আমার বাবার বাড়ি গেলাম, সে আমার সাথে গেল না, তার নাকি কি কাজ আছে। এরপরে আমার শাশুড়ি গেলেন, পরদিন শাশুড়ি, আমার মামি শাশুড়ি, ওনারা 4-5 জন মানুষ গিয়ে আমাকে নিয়ে আসলেন। আমার হাজব্যান্ড কিন্তু আর গেল না। এটা নিয়ে আমার বাবা মায়ের কেন জানি কোনো মাথা ব্যথা নেই, বাট আমি খুব টেনশন করতেছি যে এই লোক কেন হচ্ছে আসবে না, নতুন বউয়ের সাথে শ্বশুরবাড়ি আসবে, আমাকে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে 2 রুমের একটা ছোট ফ্ল্যাটে থাকি। তো আমার শাশুড়ির ভাষ্যমতো এরকম ছিল যে হচ্ছে আপনাদের বাসা ছোট, বা এত মানুষের ঝামেলা আমার ছেলে এগুলো পছন্দ করে না, এই জন্য আসে নাই, এমনিতে কোনো সমস্যা নেই, সে বউকে পছন্দ করছে। তা মাও হচ্ছে এখানে এত সুখ শান্তি দেখতেছিল। আমার বাবা বলতে গেলে খুব অভাব অনটনেরই দিন আমাদের কাটছে, খুব যে বেশি আলিশানভাবে বড় হয়েছে এরকম না, মাদ্রাসায় পড়াশোনা করছি। যাই হোক, তো সেখান থেকে সংসার জীবন শুরু হলো। সংসার জীবন শুরু হওয়ার পরে দেখলাম আমি তো রাজরানীর মতো থাকতেছি। আমার হাজব্যান্ডের সাথে নর্মালি পরে আমি বাড়িতে আসলাম, পরে যেদিনে বিয়ের 4র্থ দিন আমি আসলাম, তখন থেকে আমাদের সম্পর্ক নর্মাল। বাট নর্মালের মধ্যেও একটা কিছু না কিছু একটা থেকেই যায়, এরকম কিছু একটা, কারণ তার সাথে আমার না তেমন কোনো কথা হয় না। সে সকালে না কখন উঠে চলে যায়, কোনো নাস্তা খায় না, কোনো কিছু করে না, জাস্ট ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে সে সকালে চলে যায়। দুপুরে সে খেতে আসে না বাসায়, সে একেবারে রাত্রে আসে, তাও মানে 11টা 12টা 1টা বাজায় মাঝে মাঝে আসে। তো মাসের মধ্যে সে হচ্ছে 15 দিনই বাসায় খাবে না রাত্রেও,
মানে রাত্রে শুধু বাসায় খায়, সেটাও 15-20 দিন মাসে খাবে না, হঠাৎ হঠাৎ খায়, হঠাৎ হঠাৎ খায় না। আমি শুধু দুজনের আন্তাজ, মানে আমার শাশুড়ি সহ 2-3 জনের আন্তাজ রান্না করি, যার মন চায় খায়, না মন চায় না খায়, পরদিন হচ্ছে সব কাজের খালাকে দিয়ে দিই। আর এ বাড়িতে আমার কাজ শুধু এতটুকুই, আমি শুধু রান্নাটুকু করি, আর বাকি সব কাজের জন্য কাজের মানুষ আছে। আমাদের বাড়িতে হচ্ছে টিভি ছিল না, স্মার্টফোন ছিল না, এটা আরও অনেক আগের কথা। ওই সময়টাতে স্মার্টফোন মাত্র নতুন নতুন সবাই কিনতেছে, সেটা আমাদের ছিল না। তো আমরা ওই রকমভাবে কিছুই দেখি না। এখানে আসার পর আমাকে একটা বাটন ফোন দেওয়া হয়, স্মার্টফোন দেওয়া হয় না। আর টিভি আছে, ডিশের লাইন আছে, সারাদিন বসে বসে হচ্ছে টিভি দেখি, খাই আর ঘুমাই, খুব শান্তির সংসার। তো ছোট মানুষ ছিলাম, হাজব্যান্ড বা জামাইয়ের যে ভালোবাসা, কেন হচ্ছে সে আমার সাথে কথা বলতেছে না, আমার সাথে সময় কাটাবে, আমাকে বাইরে নিয়ে যাবে, ঘুরতে নিবে, এই জিনিসগুলো না আমি তখন আর আমার মাথায় আসে নাই। যে ঠিক আছে, আমি তো এমনিতে ফিজিক্যালি রিলেশনশিপ দুজনের ছিল, বাট ততটুকুই। ওই হঠাৎ হঠাৎ, তাও মানে মাসের মধ্যে এমন চলে যেত যে মানে 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর একদিন, এই ধরনের ছিল সম্পর্কটা দুইজনের। কারণ সে ওই যে রাত করে আসতো, আমাদের বাসায় তো এত দেরি করে আমাদের ঘুমানোর অভ্যাস নেই। দেখা গেছে সে আমাকে বলে যাইতো যে রাত্রে হচ্ছে তুমি ভেতর থেকে লক করে ঘুমায় যাবা, আমি আইসা খুলে আসবো, এরকম। মানে প্রয়োজনীয় 2টা-1টা কথা তার সাথে আমার হয়তো। আর সে বয়সও এত বড়, তাকে আমি যেমন ভয় পাইতাম এরকম, যে কি থেকে কি বলে ফেলি। তো এতটুকুই, এভাবেই চলতেছে সম্পর্ক। তো এখানে আমার খুশির বিষয় ছিল, এখানে না আছে খাওয়ার অভাব। আমি বিয়ের পরে শুধু বাবার বাড়ি যাওয়া ছাড়া, ওই আমার প্রেগনেন্সির সময় ডক্টর দেখানো ছাড়া, এছাড়া আমি কখনো কোথাও বাইরে ঘুরতে যাইনি। আমার কোথাও না। আমার শাশুড়ি নিয়ে যাইতো, ওনার এক বোন আছে এখানে, ছোট বোন থাকে এখানে। আমার শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে চিটাগাঙে, এখানে শুধু তার একটা ছোট বোন থাকে, তার বাসায় মাঝে মাঝে নিয়ে যাইতো। আর আমার শাশুড়ির যে দেবর ভাসুর, তাদের বাসায় ওই নতুন নতুন আর কি 2-1 বার নিয়ে গেছে, তখন আমার হাজব্যান্ড যায়নি, আমার শাশুড়ি আমাকে নিয়ে গেছে, তাদের বাসায় দাওয়াত খেয়ে আসছি। এই এতটুকুই হচ্ছে আমি আত্মীয় স্বজন চিনি। আর নিচতলায় যে আমার যা থাকে, তার কাছে মাঝে মাঝে যাই, সেও আসে। তো আমার জায়ের যে 2টা মেয়ে, বড় মেয়েটা হচ্ছে আমার সমান, মানে সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো এত বড়, তো তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে আসে, কথা বলি, এখানে নিজের হাতে রান্না করতেছি, খুব সুন্দর সংসার, কেউ কিছু বলার নেই। আর আমার শাশুড়ির কোনো মাথা ব্যথাই নেই, আমি কি যা ইচ্ছা তা করতেছি। সে আসলে আসে, না আসলে নাই, সে তার 3 তলার ফ্ল্যাটে সে থাকে, সে বাইরে এদিক ওদিকে ঘুরতে যায়, সে খুব চিল মাইন্ডের একজন মানুষ। যাই হোক, তো এভাবে সংসার চলতেছে। বাট স্বামীর কাছ থেকে আমার খুব বেশি কিছু চাওয়ার ছিল না, আমার মতে আমি খুব সুখী ছিলাম। কারণ এত কিছু তো এর আগে কোনো দিন শ্বশুর বাবার বাড়িতে পাই নাই। আর আমার যে আত্মীয় স্বজন যারা ছিল, তাদের কাছে এরকম শুনতাম, জামাই কথায় কথায় মারে, শাশুড়ি খুব জ্বালায় বা ননদেরা জ্বালায়, সেগুলো আমার কিছু নাই। তার মানে আমি অনেক হ্যাপি, এটাই ছিল আমার ধারণা। আর আমার মাও এটাতে ভীষণ খুশি ছিল যে আমার শাশুড়ি আমাকে কিছু বলে না। এখন স্বামী স্ত্রীর সম্পর্ক কি আছে না আছে, এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথাই ছিল না। এর মাঝে যে হাজব্যান্ডের কাছ থেকে যে এক্সপেকটেশন রাখবো, সে আমাকে বাইরে নিয়ে যাবে, ঘুরবে, খাওয়াবে, এগুলো কিছু ছিল না। তো যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, বিয়ের 1 বছর এভাবে চলে গেল। বাবার বাড়ি যাই, থেকে আসি, 1 সপ্তাহ 10 দিন করে এখানে এসে থাকতেছি, খুব সুন্দর সময় কাটতেছে। আমার শাশুড়ি মাঝে মাঝে হাত খরচে টাকা দেয়। তো তখন হচ্ছে যেদিন অ্যানিভার্সারি ছিল, সেদিন আমার যে ওই যে বললাম যে জায়ের মেয়েটা, ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ও হচ্ছে কোচিং থেকে আসার সময় একটা কেক নিয়ে আসছে। তো এসে কেকটা নিয়ে উপরে আসছে, পরে ওর চাচাকে ফোন দিছে যে চাচা আসো বাসায়, তোমার না আজকে অ্যানিভার্সারি, কেক কাটি। সে বলছে তোরা কেটে খা, আমি আসবো না। তো এই জিনিসটা ওই দিন আমার খুব খারাপ লাগছে, যে কেন হচ্ছে এই লোক আসলো না, যে অ্যানিভার্সারি অন্তত পক্ষে সে আমাকে গিফট না দেখ, কেকটা আরেকজন নিয়ে আসছে, বাসায় তো আসতে পারতো। তো ওই দিন একটু খারাপ লাগছে, মানে ফার্স্ট টাইম আমি রিয়ালাইজ করলাম যে আমার আর আমার স্বামীর সম্পর্কটা মনে হয় ভালো নাই। যাই হোক, তো ওই দিন তো এভাবে চলে গেল। এরপরে আমি যে মাসে আমাদের অ্যানিভার্সারি ছিল, এর পরের মাসে আমি দেখলাম আমি কনসিভ করছি। তো সেটাতে মানে আমার স্বামীর কোনো হেলদোল কিছুই ছিল না, সে যে খুব বেশি খুশি এরকমও না, আবার সে এটা নিয়ে তার কোনো মানে কমেন্টসই ছিল না। আমি প্রেগনেন্ট হয়েছি সে শুনছে। তারপরে যখন হচ্ছে ডাক্তার দেখানোর প্রয়োজন, আমার শাশুড়ি আমাকে প্রতি মাসে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, সে 1000বার ঘুরে ঘুরে আমার খেয়াল রাখতেছে, এখন বেশিরভাগ সময় আমার কাছে থাকে। বাট আমার হাজব্যান্ডের এগুলো নিয়ে কোনো কিছু নেই, সে তার দিন যাপন সে আগের মতোই করতেছে। তো এইভাবে হচ্ছে অনেকটা সময় গেল। যাওয়ার পরে হঠাৎ করে আমার যখন প্রেগনেন্সির 7 মাস শেষ হলো, ওই সময়টাতে আমার শাশুড়ির যে মা, উনি ভীষণ অসুস্থ, উনি হয়তো মারা যাবে এরকম একটা অবস্থা, যে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সবাই ওনাকে নাকি দেখতে চাইছে, এটা বলতেছিল। তখন হচ্ছে উনি খুব কান্নাকাটি করে যে এদিকে বউয়ের এত শরীর খারাপ, এভাবে রেখে যাব। তো উনি আমার মাকে বলে যে আমি যাই বিয়াইন, আপনি হচ্ছে দেখে রেখেন ওকে, যদি প্রয়োজন হয় তো আপনি আইসেন, আর না হলে আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব। তো আমার শাশুড়ি যাওয়ার
2-3 দিন পরেই হচ্ছে আমার হাজব্যান্ডের কোনো একটা কাজ হয়ে যায়, তাকে আবার সিলেট যেতে হবে। এখন সে হচ্ছে সন্ধ্যার সময় সিলেট যাওয়ার জন্য রওনা দেয়। ওখানে গিয়ে মানে একদিন থাকবে, আবার পরদিন চলে আসবে এরকম। তো উনি হচ্ছে আমাকে সন্ধ্যাবেলা বলতেছে যে তুমি বাড়িতে যাবা, তাহলে চলে যাও। ওই যে আমার কাছে ফোন করে নি, সে আমার জায়ের মেয়েকে ফোন করে বলছে তো চাচিরে বলিস যদি ওদের বাড়িতে যায় তাহলে চলে যেতে, আর না হলে তুই গিয়ে রাতটা থাক ওর সাথে, আমি যে 2 দিন না আসি ওই 2 দিন তুই ওর সাথে থাকিস। তো আমার ভাতিজি সেটা বলছে পরে, আমি বলি যে কি রাত করে আর কি যাবো, তো তুমি রাত্রে আমার সাথে ঘুমাইও, একা ফ্ল্যাটে তো ঘুমাইতে ভয় লাগবে। তখন ও বললো আচ্ছা চাচা আমি তোমার সাথে থাকবো। তারপরে রাত্রে থাকলাম। তো আমরা দুজন তো খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক, বাট কখনো রাতে একসাথে থাকা হয় না। তো ওর স্মার্টফোন আছে, ফেসবুক আইডি আছে, ওর বয়ফ্রেন্ড আছে, তো ও এরকম ওর সাথে খুব কথাবার্তা বলে। তখন ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে, না অনেক কথা বলতে বলতে ঘুমাই নাই, অনেক রাত পর্যন্ত ফোনে এক এক কিছু দেখাইতেছে। তখন ও আমাকে বলতেছে যে তুমি কি বিয়ের আগে কারোর সাথে প্রেম করো নাই? আমি বললাম মাদ্রাসায় পড়ছি, সবসময় হিজাব করে বের হয়েছি, কখনো আমার চেহারায় কেউ দেখে নাই, কে আমাকে প্রপোজ করবে আর কার সাথে প্রেম করবো, আর আত্মীয় স্বজনের মধ্যে এরকম কখনো হয় নাই। এটা ওকে বললাম। বলার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম, পরে ওর বয়ফ্রেন্ডকে দেখাইলো, সব কিছু দেখায় টাকায়। তারপরে আমার কেন জানি মনে হলো যে আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করে দেখি। তখন আমি বলি কি যে তোমার চাচা কারোর সাথে প্রেম করছে কখনো আমাকে বিয়ে করার আগে? তখন আমার ভাতিজি খুব অবাক হইলো এবং সে বলতেছে কি বলো তুমি, আমার চাচার প্রেম তো পুরো এলাকায় ফেমাস, তুমি জানো না? তো আমি বলি যে না। তখন সে আমাকে জানালার সামনে ডেকে নিয়ে আঙুল দিয়ে দেখাইতেছে যে ওই যে দেখতেছে ওই যে এই রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ওই যে 4 তলার এই ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে হচ্ছে চাচার গার্লফ্রেন্ড থাকতো। চাচা এই জানালা দিয়ে বসে বসে তারা বারান্দা থেকে কথা বলতো ইশারায়, ফোনে যখন কথা বলতো দুজন দুই পাশে বসে থাকতো, মানে এরকম অনেক কিছু তাদের প্রেমের ডিটেলস বললো। তো আমি জিজ্ঞেস করলাম তো তোমার চাচা হচ্ছে তার গার্লফ্রেন্ডকে কেন বিয়ে করলো না? তখন সে বললো যে চাচা তো তখন কোনো কাজ করতো না, একটু বখাটে টাইপের ছিল, সে ঘুরতো ফিরতো, এমনিতেই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিত, আর হচ্ছে ওই ওই মেয়েটার নাম ছিল তৃপ্তি, বললো যে তৃপ্তি আন্টির সাথে কথা বলতো, তো আর কোনো কিছু ছিল না চাচার। এই কারণে ওনার বাবা বলছে যে প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না। চাচা তো পড়াশোনা করে কিছুই করে নাই, ঘুরঘুর করছে। ওই যে বাবার টাকা ছিল, বাড়ি ভাড়া পাইতো, সেটা দিয়ে তার মা তাকে চালাইতো। তো সেরকম চাকরি বাকরি করার চিন্তাভাবনা বা কোনো ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা ছিল না। তো খুব ভালো একজন ব্যবসায়ীর সাথে হচ্ছে মেয়েটার বাবা তাকে বিয়ে দিয়ে দিছে। এটা ছিল তার চাচার ছ্যাঁকা খাওয়ার কারণ, এবং কাজ করতো না বিধায় তার কাছে বিয়ে দেন। এবং তার গার্লফ্রেন্ডকে সে বলছে পালায় যাওয়ার কথা, তখন তার গার্লফ্রেন্ড বলছে যে তুমি তো বাড়ি ভাড়া দিয়ে চলো। তখন হচ্ছে আমার বাবা মা কখনো মেনে নেবে না, আমি ভাবছি তুমি হয়তো চাকরি বাকরি করবা বা ভালো কিছু করবা জীবনে, এই জন্য তোমার সাথে। তাদের প্রায় 5 বছরের রিলেশন ছিল, দুজন সেম এজেরই ছিল। তো যার কারণে হচ্ছে বিয়েটা ওইরকমভাবে তাদের আর হয় নাই। যাই হোক, তো বিয়ে দিয়ে দিছে। সেটাতে আমার হাজব্যান্ড খুব দুঃখী ছিল যে মেয়েটার বিয়ে হয়ে গেল। এখন সেখান থেকে সে একটা ডিসিশন নিয়েছিল যে সে কখনো বিয়ে শাদী করবে না। তো মেয়েটার বিয়ের 2 বছর পরে তার একটা বাচ্চা হয়, তার বাচ্চারও 4-5 বছর বয়স হয়ে যায়। তখন একদিন তাদের একটা ফাংশনে দেখা হওয়ার পরে তারা জানতে পারে যে এখনও বিয়ে করে নেই বা এলাকা খোঁজ খবর নেয় না। তো সেখান থেকে হয়তো আমার হাজব্যান্ডের কোনো দুর্বলতা বা কথা সে শুনতে পেরে সে ওটাতে খুব প্রাউড করতেছিল আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের কাছে, যে ও আমাকে এতটাই ভালোবাসে, ও কোনো দিন বিয়ে করতে পারবে না, ও আমাকে ছাড়া কোনো মেয়েকে আমার জায়গায় ওর লাইফে আনতে পারবে না, ও আমার জায়গায় কোনো মেয়েকে দিতে পারবে না, ও সারা জীবন আমার জন্য আনম্যারিড থাকবে, এরকম করে ফ্লেক্স করতেছিল আর কি ওই মেয়েটা আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের কাছে। এরকম আমার ভাতিজি বললো। তো সেখান থেকে ওনার খুব কষ্ট লাগছে যে আমি ওকে ভালোবাসি, এটা তোর সম্মান করা উচিত। ও আমার ভালো থাকার কথা চিন্তা করলো না বা আমাকে বুঝাইলো না যে তুমি বিয়ে করো, আমি জীবন আগায় গেছি, তুমিও আগাও। সেটা না করে ও আরও এটাতে খুশি হইতেছে যে আমি ওর মানে যাতনায় আসি, ওকে আমি হচ্ছে বিয়ে শাদী করতেছি না, ওর জন্য ওয়েট করতেছি বা কোনো কিছু এরকম বলার পরে তখন হচ্ছে আমার হাজব্যান্ডের এটা খুব ইগোতে লেগে যায় যে ঠিক আছে, তাহলে ও যদি হ্যাপি থাকতে পারে তাহলে আমি কেন থাকবো না। তো সে আমার শাশুড়িকে জানায়, আর তার প্রেমের গল্প মোটামুটি এলাকার সবাই জানে যে তারা দুজনকে পছন্দ করতো এবং তাদের 4-5 বছরের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তো তখন হচ্ছে সে আমার শাশুড়িকে জানায় যে ওর চেয়ে তৃপ্তির চেয়ে সুন্দরী মেয়ে চাইছে বিয়ে করার জন্য। তো আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি, আর আমার হাজব্যান্ড মাস্টার্স পাস, সেই জায়গা থেকে তার কাছে আমি কিছুই না এরকম। বাট সে বলছে মেয়ে খুব সুন্দরী চাই, তার তৃপ্তির চেয়ে সুন্দর মেয়ে চাই। তো আমার হাইট 5 ফিট 3 ইঞ্চি, দেখতে তো সবাই গায়ের রং একবারেই
হলুদ ফর্সা, খুবই সুন্দর বলে সবাই। তো সেই জায়গা থেকে তার মা যখন জানাইছে যে মেয়েটা খুব দেখতে সুন্দর, তখন সে বলছে ঠিক আছে, তাহলে এই মেয়েকে আমি বিয়ে করব। সেখান থেকে সে শুধু ওই বড় করে অনুষ্ঠান করা, পুরো এলাকাকে জানানো বা তৃপ্তিকে দাওয়াত দিয়ে বৌভাতের অনুষ্ঠানে আনানো, এতটুকুই ছিল এই বিয়ের মূল কারণ, যে ওই তৃপ্তিকে দেখানো যে আমি তোর চেয়ে সুন্দর মেয়ে বিয়ে করছি। আচ্ছা, তারপরে যখন আমি প্রেগনেন্ট হইলাম, সেটাতে হয়তো সে আরও খুশি হয়েছে, সে এখন ফ্লেক্স করতে পারবে, সেও হ্যাপি, সেও হচ্ছে, তারও বাচ্চা কাচ্চা হচ্ছে। বাট এই কথাটা আমার খুবই কষ্ট লাগলো এবং একদম হজম করতে পারলাম না বলা চলে। সারা রাত ঘুম হইল না। তো পরের দিনও আমার হাজব্যান্ড আসে নাই, আমি আর আমার বাবার বাড়ি যাই না। তো তার পরের দিন সন্ধ্যের সময় সে হচ্ছে আসছে। তো সে অলরেডি একটা জার্নি করে আসছে। আসার পরে বাসায় ঢুকছে, পরে তাকে আমি হচ্ছে, আমার প্রথম প্রশ্ন ছিল, আপনি কি আমাকে পছন্দ করে বিয়ে করেন নাই? আমি তো জানতাম যে আমি তাকে দেখিনি, বাট সে আমাকে দেখছে, হয়তো পছন্দ করছে, সেজন্য বিয়ে হয়েছে। বাট সেও আমাকে দেখে নাই, না দেখেই বিয়ে করে ফেলছে, তার মানে তো তার আমার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। ঠিক আছে, বিয়ে করার দরকার করছে। জিজ্ঞেস করার পরে সে খুব কপাল টপাল কুচকে আমার দিকে তাকাইছে খুব অবাক দৃষ্টিতে, যে হঠাৎ এই প্রশ্ন কেন। তো আমি আবার জিজ্ঞেস করছি, সে বলছে না, আমি তোমাকে দেখে পছন্দ করিনি, মা বলছে সুন্দর, এই জন্য বিয়ে করছি। সে খুব সাপসিধা, খুব স্মার্টলি কথা বলে, বাট অল্প কথা বলে। তো সে এটা বলার পরে আমার এত কষ্ট লাগলো যে আমি এত ফেল না। তো আমি তার সাথে আর কোনো কথাবার্তা না বলে আমি গিয়ে সোফার রুমে বসে রইলাম, যেখানে ড্রয়িং রুমে বসে ওখানেই থাকলাম। তো সে রাত্রে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাইরে চলে গেল, আবার 12টার দিকে আসলো। আসার পরে খাওয়া দাওয়া করেনি, বাইরে থেকে সে খেয়ে আসছে। এসে সে ঘুমায় রয়েছে বেডরুমে, আমি ওই ড্রয়িং রুমেই সারা রাত থাকলাম আর কান্না করলাম। কেন করছি সেটা জানি না, হয়তো একটা মানুষের সাথে আমার 1 বছর 8 মাস সময় থাকতেছি, এখন হচ্ছে তার বাচ্চা আমার পেটে, এখন তার জন্য আমার তো একটু না একটু ভালোবাসা তৈরি হয়েই গেছে। তো সেই জায়গা থেকে হয়তো বা আমার খারাপ লাগাটা ছিল। তো তখন আমি হচ্ছে ওই রুমেই সারা রাত থাকলাম। সে আমাকে একবার ডাকতেও গেল না, জিজ্ঞেসও করলো না যে কী হয়েছে, তুমি শুইতে আসো না কেন। তা আমার হচ্ছে 3টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং। তো আমি যখন যেখানে খুশি সেখানে থাকি, যেখানে ভালো লাগে ওখানে বসে থাকি। তো সে ওই জন্য আমাকে আর ডাকেনি, মনে করছে আমি কোথাও হয়তো শুয়ে আসছি বা কোনো কিছু। তো আমি যখন আমার অপেক্ষা ছিল যে রাতটুকু, ঠিক আছে, রাত্রে তো বের হতে পারবো না, আমার বাবার বাড়িতে, আমার শ্বশুর বাড়ি থেকে যেতে প্রায় রিক্সায় করে যেতে হয় 20 মিনিট, তারপরে 40 মিনিটের বাসের রাস্তা, তারপরে আবার রিক্সায় যেতে হয় 20 মিনিট, প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি লেগে যায় জ্যাম ট্যাম থাকলে। তো সেখান থেকে আমি হচ্ছে রাতটুকু অপেক্ষা করলাম। তো সকালে যখন আস্তে আস্তে ভোর হইতেছিল 6টার সময় আমি এসে, যেহেতু আমার আলমারি বেডরুমে, ওইখানে হচ্ছে আমার রেডি হইতে হবে, এসে আলমারির সামনে দাঁড়ায় বোরখা টোরখা পরে তারপরে বের হয়ে চলে গেলাম। তো উনি যে আমাকে ফোনটা দিছে, ওই ফোনটা ঘরেই রেখে গেলাম, আমি শুধু আমার পার্সটা নিয়ে চলে গেলাম। তো সে তখন আমি দেখছি যে সজাগ, তার চোখের উপরে হাত দেয়া, সে জাগ না, যেটা বোঝা যাচ্ছিল, ঘুমেছিল না। বাট সে আমাকে প্রশ্ন করবে না যে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি, সেটা সে কিচ্ছু করলো না। আমি বোরখা পরে চুপচাপ বের হয়ে চলে গেলাম, একা একা সারা রাস্তা কান্না করতে করতে, যে সে আমাকে একটু আটকাইলো না। এই দুঃখে আমি কান্না করতে করতে চলে গেলাম বাড়িতে। তো যখন হচ্ছে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে দেখলাম আমার মায়ের ফোনে, সে ফোন করে জিজ্ঞেস করছে যে মরিয়ম আসছে, বলছে যে হ্যাঁ আসছে। তো তখন হচ্ছে আর সে কোনো ফোন নাই, কথাবার্তা নেই। তখন আমার শাশুড়ি তো চিটাগাঙে, সে জানে না যে আমি কোথায়। তো আমার শাশুড়ি আমার ফোনে ফোন দিতেছে, তখন তো আমি রিসিভ করি না, তারপর তাকে ফোন দিছে, সে বলছে আমি আমার বাবার বাড়িতে আসছি, একা থাকতে ভালো লাগে না এই জন্য। তো ঠিক আছে, আমার শাশুড়িও নিশ্চিন্ত যে বউ তো হচ্ছে বাবার বাড়িতে আছে, এখন ওর বাবা মার কাছে আছে, সেফ আছে। তো এইভাবে আমি থাকতেছি এইখানে। প্রায় আমি 20 দিন হয়ে গেছে আমার বাবার বাড়িতে। প্রথমে তো 4-5 দিন কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। বাট মা তো মুখ দেখেই বুঝে যায় কিছু না কিছু হয়েছে। খাবার খাইতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তখন হচ্ছে মার কাছে সব কিছু বলি। তখন আমার মায়ের কাছে না এই জিনিসটা একদমই ইজি মনে হয়, যে ঠিক আছে, যেই কারণে করুক, বিয়ে তো তোমাকে করছে, বউ তো তুমি, বাচ্চার মা হইতেছে তুমি, তোমারই তো সব কিছু, ওই মেয়ের কথা চিন্তা করে এখন তোমার কী লাভ। কোথাও না কোথাও মার কথা ঠিক ছিল, বাট মনকে তো মানাইতে পারতেছিলাম না, নিজেকে খুব সস্তা লাগতেছিল যে অন্য একটা মেয়েকে দেখানোর জন্য আমাকে কেউ বিয়ে করছে। তারপরে সব কিছু তখনই আমার রিয়েলাইজ হচ্ছিল যে আসলেই তো আমার হাজব্যান্ড তো কখনো আমাকে ভালোবাসি বলে না, কখনো সে আমাকে একটা দিন 1.5 বছর 2 বছরে আমাকে ইচ্ছে করে এসে জড়ায় ধরে নাই কখনো একটু, বা দুটো মজা করে কথা বলা, একটু হাসি ঠাট্টা করা। আমার বাবা মাকে দেখি না, ওইরকম সম্পর্ক তো আমাদের নেই। আমি ভাবছি হয়তো অনেকটা সময় হওয়ার পরে ওইরকম সম্পর্ক মানুষের হয়, এত কিছু তো চিন্তা করি নাই। তো এগুলো বসে বসে খালি চিন্তা করতেছে, আর মা বলতেছে যে তুমি চলে যাও।
তখন আমার ছোটো খালা আসছে। ছোটো খালা আসার পরে ছোটো খালা আমাকে বলতেছে যে তুই এই সমস্যার জন্য সংসারটা ছাড়িস না, সব দিকেই তো ভালো আছে, জামাই একদিন একদিন তোর হয়েই যাবে, এরকম সে বুঝাইতেছে। তখন ছোটো খালা বলে যে তোর একা একা যাওয়ার দরকার নাই, যদি তোর শাশুড়ি চলে আসে, সে নিতে আসলে চলে যায়, সেগুলো নিয়ে কোনো মাথা ঘামাইস না, আর যদি জামাই নিতে আসে তাহলে তো সোনায় সোহাগা। তবে আমার বিয়ের যে 1 বছর 8 মাস চলে, এর মাঝে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু কখনো আমার আমার বাপের বাড়ি আসে নাই। সে না আমাকে দিতে আসছে, না আমাকে নিতে আসছে, না কোনো দিন এসে সে রাত্রে এই বাড়িতে থাকছে। ওই বিয়ের দিন একদিনই সে আসছে, তাও আমাদের ঘরে তো ঢুকে নাই, সে ছাদ থেকে ওখান থেকে আমাকে নিয়ে চলে গেছে। ছাদে অনুষ্ঠান হয়েছে যে বাড়িতে আমরা ভাড়া থাকি ওখানে। তো এটাতে আমার বাবা মা আর কি, মানে ওনাদের তেমন কোনো একটা মাথা ব্যথা ছিল না কেন আসে না। তারা ভাবতো হয়তো বা মানে টাকা পয়সা আলা বাড়ির ছেড়ে আমাদের পরিবেশ ভালো লাগে না, এই জন্য আসে না, থাক আমার মেয়ে তো সুখী আছে, তাদের ছিল এটাই কথা। যাই হোক, তো তখন 22 দিন পরে একদিন রাত্রে 9টার সময়, কোনো ফোন টোন কিচ্ছু না, কর্নিং বেল দিছে। তো আমি হচ্ছে, আমাদের বাসায় 2টা বেডরুম, ছোট্ট একটা ড্রয়িং রুম। তো আমি হচ্ছে বসে আছি, আমি আর আমার বোন যেই রুমে ঘুমাইতাম আগে বিয়ের আগে, ওই রুমে বসে আছি। আর আমার মা গেট খুলছে। গেট খোলার পরে দেখতেছে আমার হাজব্যান্ড চলে আসছে, এবং সে এত কিছু নিয়ে আসছে, মানে কোনো বাজারের কোনো ফল আর মনে হয় মিষ্টির কোনো পদ বাকি নেই যে নিয়ে আসেনি। প্রথমবার শ্বশুরবাড়িতে আসছে। আসার পরে সে আমার মাকে সালাম দিছে, মার সাথে কথাবার্তা বলে তখন সে মাকে বলছে যে মরিয়মকে বলেন রেডি হতে, আমি চলে যাব। আর তখন আমার শাশুড়ি হচ্ছে তখনও আসতে পারে নাই। আমার শাশুড়ির যে আম্মা ছিল, তিনি মানে খুব খারাপ অবস্থা, উনি ফেলে রেখেও আসতে পারতেছিলেন না, আবার আমার কথাও চিন্তা করে ততটা এদিকে চলে আসতে পারতেছিলেন না, আবার চিন্তা করতেছিল মা তো আছে, এই জন্য সে তেমন ভাবে নাই। যাই হোক, তো সে আমাকে নিতে আসছে। আসার পরে তো মা গিয়ে বলল যে জামাই নিতে আসছে, চলে যা। তো মা হচ্ছে নাস্তা টাস্তা দিল, দেওয়ার পরে বললো যে খাওয়া দাওয়া করার কথা, সে কিছুই করবে না, বললো নিচে গাড়ি দাঁড়ানো আছে, তাড়াতাড়ি করতে বলেন। তো আমি তো বসেই আসছি ছেটামি করে যে যাবো না, সে নিতে আসছে, আমাকে এসে বলতে পারে না যে তুমি রেডি হও, আমার সাথে কথা বললে কি ফসকা পড়বে মুখে। তো আমি বসে আছি, তখন আমার বোনকে পাঠাইছে, আমার বোন এসে বলতেছে, আমার ছোটো ভাই এসে বলতেছে আপু দুলাভাই বলছে রেডি হইতে, তাড়াতাড়ি যা। তারপরে মা খুব রাগ হইলো আয়সা, যে প্রায় 8 ঘন্টা হয়ে গেছে সে বারবার তাড়া দিতেছে। তখন মা আমার সাথে রাগারাগি করে একদম আমার হাতে ধরে ঝাঁকাইতেছে যে যা রেডি হও তাড়াতাড়ি, এরকম ঢং করা যাবে না, 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, এইসব করার এখন সময় নাই। তো ঠিক আছে, মার কথা শুনে রেডি হইলাম। তো রেডি হয়ে ব্যাগ নিয়ে আসছি, আর তো তেমন কিছু আনি নাই, ব্যাগ নিয়ে বোরকা টোরকা পরে তার সাথে চলে গেলাম। যাওয়ার পরে বাসায় গেলাম। বাসায় ঢোকার পরে তো বাসায় তো রান্নাবাড়া কিছু হয় নাই। তখন আমি গিয়ে চুপচাপ বোরখা খুলে আমার অন্য একটা রুমে, অন্য একটা বেডরুমে বোরখা টোরখা খুলে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে আমি ঘুমায় গেছি, কখন সেটাও বলতে পারি না। বাট রাত্রে যখন 1-2টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেছে, এবং আমার প্রচুর ক্ষুধা লাগছে। আর আমার প্রেগনেন্সিতে সবচেয়ে মূলত যেটা ছিল, আমার খালি ক্ষুধা লাগতো। তো তখন হচ্ছে আমি দেখি যে আমার যে বেডের সাইডের যে ছোটো টেবিলটা, সেখানে মিষ্টি আর কেক রাখা একটা, মানে প্রথমে তো দেখি একটা প্লেট দিয়ে ঢাকা, প্লেটটা খোলার পরে দেখতেছি সেখানে মিষ্টি আর কেক দেয়া। তো যে কে রাখছে না রাখছে সেই চিন্তা করার দরকার নেই, আমার তো ক্ষুধা লাগছে। তো আমি খেয়ে পানি টানি খেয়ে আবার ওই রুমে ঘুমাই গেছি। তো ঘুম থেকে সকালে ওঠার পরে আমি যেটা দেখতেছি যে টেবিলে বাহিরের দোকানের কেনা নাস্তা আনা, আমার হাজব্যান্ড হয়তো কিনে রেখে গেছে, আর কে আসবে, আমার শাশুড়ি যেহেতু নাই, আমার জায়ের তো এত মাথা ব্যথা নেই আমি কী করতেছি সেটা নিয়ে, সে তার লাইফ নিয়ে ব্যস্ত, তার ছেলেমেয়েদের নিয়ে। তো তখন নাস্তা টাস্তা খেয়ে বিন্দাস বসে আছি, রান্না বাড়া আর কিছুই করি নাই, টিভি দেখতেছি। কারণ আমি জানি আমার হাজব্যান্ড তো দুপুরে আসে না, সে আসবে রাত্রে আসার আগে আমি বিকেলে টুকটাক রান্না করবো, খালা এসে কেটে রেটে দিয়ে যাবে সব কিছু। তো খালা কাজ টাজ করে চলে গেছে, আমি গোসল করে নামাজ পড়ে বসে বসে টিভি দেখতেছি। তখন 2:30টার দিকে সে আবার বাসায় আসছে। তাকে দেখে তো আমি হাঁ করে আসি, এই লোক দুপুরে কোত্থেকে আসলো, এত জীবনে কোনো দিন আসে না। তখন আসার পরে সে এসে ডাইনিং টেবিলে বসছে, রান্নাঘরে গেছে, দেখে যে কোনো কিছু রান্না টান্না হয় না, আবার বাইরে চলে গেছে। আমি দরজা লাগিয়ে দিছি, আমি তাকে কিছুই জিজ্ঞেস করিনি, কোনো কথাই না। তারপরে দেখলাম আবার 8 ঘন্টা পরে সে বিরিয়ানি নিয়ে আসছে। তো আমাকে শুধু বলল যে 3টা বেজে যাচ্ছে, খাওয়া দাওয়া করো। ঠিক আছে, বিরিয়ানির স্মেলে তো এমনিতেই ক্ষুধা লেগে গেছে, তার মধ্যে আমারও ক্ষুধা লাগছিল না, গোসল টোসল করে বসে আছি। তো তখন এসে আমি খেয়ে দিয়ে আবার বসে আছি চুপচাপ। তারপরে আবার রাত্রে সে চলে যাওয়ার পরে বিকেলে মনে হলো দুপুরে বাইরের খাবার খাইছি, আবার যদি খাই কোনো প্রবলেম হইলে তো আমি কিছু রান্না করি। তো হালকা পাতলা টুকটাক সন্ধ্যাবেলা কিছু রান্না করলাম। করার পরে সে ওই দিন রাত্রে, এই ফার্স্ট টাইম আমার বিবাহিত জীবনে, সে ওই দিন রাত্রে 8টার সময় বাসায় চলে আসছে। এটা দেখে তো আমি খুব অবাক। তা আমি ভাবলাম যে মনে হয় রাগ করাটা কাজে লেগে গেছে। বাট বাসায় চলে আসলে কী হবে, সে তো আমার সাথে কথা বলে না।
আসছে সে এসে কতক্ষণ বেডরুমে বসে থেকে তার ফোন দেখতেছিল বসে বসে। এরপরে আমি ড্রয়িং রুমে ছিলাম, টিভি দেখতেছিলাম, ওখানে গিয়ে আমার পাশে বসছে। তো সে আমার পাশে বসছে দেখে আমার খুব বিরক্ত লেগে গেছে। তো আমি উঠে চলে গিয়ে অন্য একটা বেডরুমে বসছি, সে ওখানে এসে বসছে। তো এরকম করতে করতে 3 রুম ঘোরা হয়ে গেছে, আমি যেখানে যাই সে ওখানে গিয়ে বসে। তারপরে তাকে আমি আর কি করব, এখন আমি ভাবলাম হয়তো সে কথা বলতে চাচ্ছে। তো আমি বললাম, কী সমস্যা আপনার, পেছন পেছন ঘুরতেছেন কেন? তখন বলে, তোমার কি সমস্যা, তুমি কিছু বলতে চাও, আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? তখন আমি বললাম যে হ্যাঁ আমি বলতে চাই, আপনি প্রেম করতেন, ওই মেয়েকে বিয়ে করতে পারেন নাই, তো ওই মেয়ের জন্য আপনি ওই মেয়েকে দেখানোর জন্য নাকি আমাকে বিয়ে করছেন, এটা কি সত্যি? পরে হাসতেছে, বলতেছে, এটা এই কথা তোমায় কে বলছে? আমি যেই বলছে, আপনি কি এই কারণে আমাকে বিয়ে করছেন? পরে বলে, হ্যাঁ এই কারণেই বিয়ে করছিলাম। আমি তো আমি বলতেছি যে ঠিক আছে, তো আপনি এই কারণে বিয়ে করলে তো এই সংসারের তো কোনো দাম নাই। আমার তো অনেক কান্নাকাটি করে হাবিজাবি দুনিয়ার কথা বলার পরে তখন সে বলতেছে যে ঠিক আছে, সব কিছুই, তোমাকে বিয়ে করছিলাম ওই মেয়ের জন্যই, বাট বিয়ে তো হয়ে গেছে, এখন তো তুমি আমার বউ, 2 দিন পর তুমি আমার বাচ্চার মা হবা, সব কিছু তো তুমিই। এখন আর ওই মেয়ের কথা তোমার চিন্তা করে তো লাভ নেই। আর ওই মেয়ের কথা তো সবাই জানে, এই জন্যই তো সবাইকে জানায়, খুব বড় করে অনুষ্ঠান করে তোমাকে বিয়ে করলাম, যাতে সবাই জানে আমি ওই মেয়েকে ভুলে গেছি তোমাকে বিয়ে করার পরে। তো আমি বলি যে না, আপনি মন থেকে তো ওই মেয়েকে কখনোই ভুলেন না, আপনি তো ওই মেয়েকেই ভালোবাসেন, আপনি তো আমার সাথে কখনো ভালো করে কথা বলেন না। আপনি সব কিছু বললাম, এত এত অভিযোগ যা আছে 2 বছরের সব কিছু তার উপকার তার কাছে ধরলাম। ধরার পরে তখন আমার যে ডেলিভারি ডেট দিছে সেটার মাত্র 13 দিন সময় বাকি আছে। তখন আমি তখনকার এই ঘটনাটা, তখন তাকে আমি 2-4টা নোংরা কথাও বলে দিলাম যে আপনি শুধু ফিজিক্যাল রিলেশন করার জন্য বিয়ে করছেন, মন থেকে তো আমাকে চান না, এটা সেটা অনেক কিছু বলার পরে তখন সে বলতেছে, ঠিক আছে ফিজিক্যাল রিলেশনটা তোমার প্রবলেম, ঠিক আছে তাহলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। বাঁকা বাঁকা কথা, কেমন জানি কথা, একদম রসকস নাই। তো এরকম বলার পরে আমি কি বলবো, তখন তখন সে আমাকে বলতেছে যে অভিযোগ তো তুমি এত এত অভিযোগ করলে, অভিযোগ যদি করতে চাই তাহলে আমিও কিন্তু অনেক অভিযোগ করতে পারি, বাট আমি তো তোমার প্রতি কোনো অভিযোগ করি নাই, তুমি ছোট মানুষ। আমি ভাবছি ঠিক আছে সময়ের সাথে হয়তো বা সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আমি আবার কি করলাম, এখন আমার প্রতি আপনার কি অভিযোগ বলেন শুনি? বলছে না দরকার নেই, আমি চাই না তোমাকে অভিযোগ করতে। তা আমি কি এমন করছি এটা তোমাকে জানতে হবে। তো আমি বারবার জোর করতেছিলাম যে কী অভিযোগ বলেন। তখন সে আমাকে বলে, তুমি তো কখনো সেধে আমার সাথে এসে 2 দণ্ড কথা বলো নাই, তুমি তো কখনো আমাকে ফোন করে বলো না যে তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আপনার জন্য এটা রান্না করছি। উমা, তুমি তো কখনো আমাকে নিজে থেকে এসে কোনো দিন জড়ায় ধরো নাই, নিজে থেকে এসে আমার সাথে সখ্যতা বাড়াইতে চাও নাই, তুমি এমনভাবে থাকছো যেন এই ঘরের তুমি কাজের মানুষ, তুমি রান্না করছো, আমি এসে খাবো দাবো ঘুমায় যাবো। আমি অপেক্ষায় থাকতাম বাইরে যে তুমি হয়তো আমাকে একটা ফোন করবা যে বাসায় চলে আসেন, একসাথে খাই, বাট তুমি তো কখনো করো নাই, নিজের খাবার খেয়ে দিয়ে শুয়ে আসো। তো আমি বললাম যে আমাকে তো মা এরকমই বলছে, তোমার ক্ষুধা পেলে তুমি খেয়ে নিও, ওর কোনো সময়ের ঠিক ঠিকানা নাই, ও যখন তখন আসে, মন চাইলে আসে না, মন চাইলে আসে না, তুমি খাওয়া দাওয়া করে তুমি তোমার মতো থাকো, ও যখন আসে তখন খেয়ে নেবে। তখন সেও তার এত এত অভিযোগ করলো, তখন আমি বুঝলাম যে ঠিকই তো, আমারও তো এগুলো করা উচিত ছিল, বউ হিসেবে একটা দায়িত্ব ছিল না? যাই হোক, তখন এত এত ঝগড়াঝাটি করে অন্য রুমে গিয়ে শুয়ে থাকলাম। আর সে তো একটু তার ইগোতে লেগে গেল যে আমি তাকে বলছে যে ফিজিক্যাল রিলেশনের জন্য বিয়ে হয়েছে। যাই হোক, এখন সে এরপর থেকে 11 দিন যে ছিলাম আমি বাড়িতে, আমার শাশুড়ি 3-4 দিন পরে চলে আসে। এই 11 দিন সে প্রতিদিন সকালে নাস্তা নিজে খায়, বাইরে গিয়ে খেয়ে আমারটা কিনে দিয়ে যায়, দুপুরে বাসায় খেতে আসে, রাত্রে তাড়াতাড়ি 8টা-9টায় বাসায় চলে আসে। বাট তারপর আমি তার সাথে কথা বলি না, আমার বিরক্ত লাগে কথা বলতে এখন আর। এমনিতেই তো নিজের শরীরের অবস্থা এরকম, 2 দিন পরে সিজার হবে, সেই টেনশন, সেইখানে আবার জামাইয়ের সাথে ঝগড়াঝাটি, ভাল লাগতেছিল না। আমি চাইতাম সে এসে সেধে আমার সাথে কথা বলুক, আমাকে একটু আদর যত্ন করুক, যেটা সে কখনোই করে নাই। যাই হোক, তো যেদিন আমার সিজারের ডেট, ওই দিন সে গেল হসপিটালে, ওই দিন সেই আমাকে সাথে করে হসপিটালে নিয়ে গেল, মা আসলো পরে, ওইখানে আমার শাশুড়ি ছিল। তো প্রথমবারের মতো সে যখন আমি ওটিতে আমাকে নিয়ে যাবে তার আগে সে আমাকে জড়ায় ধরলো এবং খুব আদর করে বলল যে টেনশন করো না, কিচ্ছু হবে না। এটা ছিল আমার জীবনের প্রথম একটা অনুভূতি যে ঠিক আছে, হাজব্যান্ড হওয়ার পরেও থাকে না ভালোবাসার একটা ব্যাপার, সেটা আমি প্রথম অনুভব করলাম। যাই হোক, তখন তারপরে তো আমার বাবুটা হইল, বাবু হওয়ার পরে আমার একটা মেয়ে বাবু হইল, এবং সে দেখতেও একবারে আমার মতোই হয়েছে, বাবার মতো একদমই হয় নাই, সে দেখতে আমার মতো। তো ওইখানে আমার হাজব্যান্ড থাকলো সারা রাত, সে ওইখানে বাইরে বসে থাকলো, ভেতরে জায়গা ছিল না, মা ছিল, আমার শাশুড়ি ছিল, কেউ আমাকে রেখে হসপিটাল থেকে আসে নাই। ওখান থেকে তারপরে তো 3 দিন পরে বাচ্চাকে নিয়ে আসলাম। আসার পর থেকে
আমার হাজব্যান্ডের মানে পুরো বিহেভিয়ারই চেঞ্জ। সে এত এত কেয়ার করতেছে, আমাকে এত যত্ন করতেছে, এত ভালোবাসতেছে। এখন মানে আমি এই ভালোবাসা কোথায় রাখবো সেই জায়গা পাইতেছি না। এগুলো দেখে প্রথমে তো খুব অবাক লাগতো, কিছুটা সময় আবার ফেক লাগতো, মনে হতো দূর এগুলা কি লোক দেখানো করতেছে বা এমনি আমি অভিযোগ করছি এই জন্য করতেছে। পরে তো আস্তে আস্তে আমার মেয়েটা বড় হইলো, তারপরে আমার একটা ছেলে হইলো। এখন বর্তমানে আমার মেয়েটার 10 বছর বয়স, আমার ছেলেটার 5 বছর বয়স। এখন আমার সংসারে এত এত সুখ আর এত এত শান্তি। আর আমার সংসার এরকম, আমি ডেফিনেটলি বলতে পারবো এতটুকু গ্যারান্টি সহকারে, তৃপ্তি যদি এখনও দূর থেকে কখনো দেখে আমার হাজব্যান্ডকে, ও আফসোস করবে যে কেন হচ্ছে আমি বিয়ে করলাম না। যাই হোক, তো এখন আমার হাজব্যান্ড আমাকে চোখে হারায়, আমাকে ছাড়া সে কিছুই বোঝে না, আমাকে ছাড়া তার দিন চলে না। সে যতটুকু মেয়ে হওয়ার পর থেকে যতটুকু সময় তার কাজের জন্য বাইরে থাকা দরকার, এরপরে সে বাসায় এসে বসে থাকে। সে আমার হাতের রান্না ছাড়া খেতে পারে না। সে আমাকে নিয়ে, বাচ্চাদের নিয়ে সপ্তাহে 2 দিন বাইরে যায়, যখন তখন শপিংয়ে যায়। এমনিতে আলহামদুলিল্লাহ টাকা পয়সার কোনো প্রবলেম নাই। উপর থেকে তার যত্ন, কেয়ার, ভালোবাসা, হয়তো বয়সে সে আমার চেয়ে বড়, সেটা এখন আর আমার জন্য কোনো ম্যাটার করে না। তো যাই হোক, এটাই ছিল আমার বিয়ের পরের ভালোবাসার গল্পটা। আসলে বিয়ে হয়ে যাওয়ার পরে মানুষ বলে যে ভালোবাসাটা আর থাকে না, বা প্রেম করে বিয়ে করলে বেশি সুখ হয়, সেটা আমার কাছে মনে হয় না। কারণ আমার হাজব্যান্ড আমাকে যেরকমভাবে প্যাম্পার করে, আমার মনে হয় না আমাকে পৃথিবীর অন্য কেউ এরকম করতে পারতো। তো যেটাই হোক, এটাই ছিল আমার অন্যকে দেখানোর জন্য বিয়ে করার পরেও এত সুন্দর সংসার আর এত ভালোবাসার সংসার। তৃপ্তিও তার সংসারে হয়তো বা ভালোই আছে, এখন তো দেখি মাঝে মাঝে আসে, তার সাথে আমার দেখা হয়েছে 2-3টা ফাংশনে, 2-3 বার। তো এভাবেই চলতেছে দিন, খুব সুখে আছি আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল আপুর গল্পটা। আর গল্পটা আমার কাছে ভালো লাগার মূলত কারণটাই হচ্ছে যে ওনার লাভ স্টোরিটা আসলে বিয়ের পর থেকে শুরু হয়েছে। হয়তো বা আপু এরকমভাবে যতটুকু বলছে আমি ততটুকুই বললাম, বাট আমি ফিল করছি এই গল্পটা থেকে যতটুকু, ওনার ভালোবাসার শুরুটা বিয়ের পরে হয়েছে, বা উনি অভিযোগ করার পর থেকেই ওনার জীবনে ভালোবাসাটার শুরুটা হয়েছে। যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, গল্প নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর বাকি আপনারা যারা উপন্যাস শুনতে পছন্দ করেন বা বড় কোনো গল্প শুনতে পছন্দ করেন, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে শুনতে পারেন। সেখানে অনেক সুন্দর সুন্দর রোম্যান্টিক উপন্যাস আছে, সেখানে খুব বড় বড় গল্প আছে, আপনারা চাইলে শুনতে পারেন। কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।